বারবার হেরেও লজ্জা নেই পাকিস্তানের, কথাটা বলতেই হচ্ছে। ফের ভারতে হামলার ছক, পর্দাফাঁস বেঙ্গল এসটিএফ এর। এই মুহূর্তের বড় খবর, কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলন করেছিল এসটিএফ এর তরফ থেকে এবং সেখানেই কথা জানানো হয়েছে বর্ধমানে ধৃত জয়েশ জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারিতেই এই চাঞ্চল্যকর তথ্য। পুলিশের উর্দিতে যন্তর মন্তরে হামলার ছক ছিল হামিদের এবং পাকিস্তান থেকে হামিমের অ্যাকাউন্টে টাকা, বিস্ফোরক তথ্য তুলে ধরল বেঙ্গল এসটিএফ। দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস और এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। এই মুহূর্তে সুশোভন আমাদের সহকর্মী রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুশোভন, এসটিএফ এর তরফ থেকে যে কথা বলা হলো যে যন্তর মন্তরে ছাত্র আন্দোলন এবং সেখানেই নাশকতার ছক, এটা তো ভয়ঙ্কর তথ্য। নিঃসন্দেহে ভয়ঙ্কর তথ্য এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের কিন্তু কাজ ছিল নেটওয়ার্ক তৈরি করা, প্ল্যানিং করা, এক্সিকিউশন করা। অর্থাৎ এই যে অর্পিতা এবং তার সঙ্গে হামিম, এরা কিন্তু নেটওয়ার্ক তৈরি করত। এরা আর কাউকে রিক্রুট করেছে কিনা সেটা এই মুহূর্তে তদন্তকারীরা কিন্তু মরিয়া হয়ে জানার চেষ্টা করছে। এবং তার সঙ্গে এই কথাটাও গোয়েন্দারা বলছেন যে এই যে হামিম, সে যন্তর মন্তরে সে একেবারে পুলিশের পোশাক পরে গণ্ডগোল করার একটা পরিকল্পনা করেছিল। আর এছাড়াও এই অর্পিতা, সেও কিন্তু যে বিভিন্ন সময় হানি ট্র্যাপ করতো, তা কিন্তু হাওড়ার একজন মন্ত্রীর ছেলের ওপরে সেটা চেষ্টা করেছিল। এবং শুধু তাই নয়, এই যে হামিম, সে কিন্তু এই যে পাকিস্তানের যে সাজ্জাদ ভাট্টি গ্যাং রয়েছে, এই গ্যাংয়ের সঙ্গে একেবারে তাদের যোগাযোগ ছিল। এবং তাদের যে কথোপকথনগুলো হতো, যেখান থেকে এই হামিমের সন্ধান আসে, কথোপকথনগুলো কিন্তু অত্যন্ত সিকিওর। তুমি জানো যে যারা মূলত জঙ্গি গোষ্ঠী হয়, তারা কিন্তু দুটো বিষয় অবলম্বন করে। এক, তারা যে কথোপকথন করে সেই কথোপকথন সেগুলো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে করে, প্রচণ্ড সিকিওর, যাতে আর পাঁচটা লোকের মতো একেবারে সাধারণভাবে সামনে না চলে আসে। দ্বিতীয়, তাদের কিন্তু কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে। এক্ষেত্রে দুটোই ব্যবহার করা হয়েছিল। আর এই অর্পিতা সূত্র ধরেই কিন্তু হামিমের সন্ধান মেলে। আর এক্ষেত্রে যদি দেখা যায় যে এই অর্পিতা কিন্তু অর্পিতা এখানেই শেষ নাকি আরো থাকতে পারে, একটা বড় গ্যাং হতে পারে, কি মনে করছে এসটিএফ? দেখো, গোয়েন্দারা ইতিমধ্যেই একদিকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তথ্য তলাশ করতে করতে কিন্তু বেশ কিছু নামের সন্ধান পেয়েছে। গোয়েন্দারা মনে করছে সেই নামগুলো আদতে কোড নেম, আসল নাম ওগুলো নয়। ওই নামগুলোই কিন্তু ইতিমধ্যে ভাঙার চেষ্টা করছে, যেগুলো ভাঙার পর গোয়েন্দারা মনে করছে যে আরও অনেকে রয়েছে। তার কারণ হামিম এবং অর্পিতা দুজনেই কিন্তু নেটওয়ার্ক ছড়ানোর কাজ শুরু করেছিল, যেই নেটওয়ার্ক অনেকটাই ছড়ানো সম্ভব হয়েছে। তার কারণ দেখো, হামিম সে কি করত, সে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে, একেবারে সমাজের উচ্চশালী বা একেবারে বিভিন্ন মানুষকে, প্রভাবশালী মানুষকে, বিভিন্ন মানুষকে তারা ট্র্যাক করত, তার নেটওয়ার্ক দেখতো। অর্পিতা কী করতো, সে হানি ট্র্যাপের বিভিন্ন ফাঁদ পাতত। অর্থাৎ দুজনের লক্ষ্য এক, কিন্তু কাজের ভিন্ন উপায়। আর এই কাজের যখন দুটো মেরু, তখন কিন্তু তার জন্য বেশ কিছু লোককে এখানে রিক্রুট করতে হয়। স্লিপার সেলের যারা রয়েছেন তারা কিন্তু এই কাজটাই করে, বেশ কিছু লোককে রিক্রুট করে এবং তারপর সেই লোককে রিক্রুট করে কিন্তু তাদের যে প্ল্যানটা সাকসেসফুল করে। এক্ষেত্রে তারা এই প্ল্যানিংয়েই ছিল এবং তাদের নেটওয়ার্ক স্ট্রং করার কাজ চলছিল, যেক্ষেত্রে কিন্তু তাদের বিভিন্ন সময় ফান্ডিং। তার কারণ তোমাকে একটা বিষয় বলে রাখি, যে একজনের বাড়ি হাওড়ায় হামিম, তা সে চলে যাচ্ছে বর্ধমানের যে আবাসন, সেই আবাসন যথেষ্ট পয়সা দিয়ে ভাড়া থাকতে হয়। অর্থাৎ একজন হাওড়ার বাসিন্দা বর্ধমানের একটি আবাসনে যাবে, সেখানে পয়সা খরচা হবে, এটাই স্বাভাবিক।
ফান্ডিং কে করবে? এই ফান্ডিংটাই গোয়েন্দাদের কাছে কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, যেটার সন্ধান করছে গোয়েন্দারা। মনে করছে যে এই ফান্ডিং পাকিস্তান থেকেই আসতো, তার কারণ বিভিন্ন সময়ে তুমি জানো জঙ্গি গোষ্ঠীকে বিভিন্নভাবে কিন্তু টাকা জঙ্গি গোষ্ঠীরা টাকা দেয়, অর্থাৎ এক্ষেত্রে টাকা দেওয়া হতো, ফান্ডিং করা হতো। আর তারা কিন্তু এইটাই বলা হতো যে বিভিন্ন জায়গায় তাদের নেটওয়ার্ক স্ট্রং করতে এবং তারা যে প্ল্যানিং করছে সেই প্ল্যানিংটাকে এক্সিকিউশন করতে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার গতিবিধির দিকে লক্ষ্য রাখত এসটিএফ এর দাবি অনুযায়ী, আরও একটা দাবি যন্তর মন্তরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল সেখানেও তার যাওয়ার পরিকল্পনা ছিল। অর্থাৎ এবার আর কোথায় কোথায় কার কার গতিবিধির দিকে নজর রেখেছিল, কার কার গতিবিধি এই হামিম এবং অর্পিতার কাছে রয়েছে, এমনকি কোন কোন প্রোগ্রাম বা কোন কোন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন আন্দোলন হয় বা বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে তারা কিভাবে নিজেদের ইনভলভ করে নিত বা কিভাবে তারা ঢুকতো। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুশোভন, একটা এই যে গুরুত্বপূর্ণ এতগুলো তথ্য জায়গা আমরা পাচ্ছি, যে সেক্ষেত্রে বিভিন্ন এই সময়ে হামিম বিভিন্ন তার এই সময় জাল বিভিন্ন কতদিন ধরে ছড়াচ্ছিল সে বিষয়টা কোনোভাবে জানা যাচ্ছে? দেখো, গোয়েন্দাদের অনুমান এই জাল একদিন ধরে নয়, এই জাল দীর্ঘদিন ধরে রেকি করতে হয়। তার কারণ স্লিপার সেল যারা, তারা কিন্তু একেবারে নেটওয়ার্ক একদিকে যেমন তারা রিক্রুট করে, অন্যদিকে তারা রেকি করে। অর্থাৎ রিক্রুট করার আগে কিন্তু তারা নিজেরাই অনেকটা রেকি করে নিয়েছিল। তা কিন্তু অনেক আগে থেকেই তারা পরিকল্পনা করে, এটা একদিনের পরিকল্পনা হয় না। তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফান্ডিং পেয়েই কিন্তু পৌঁছে যাওয়া নয়, বিভিন্ন লোকেশন সেট করা। তোমাকে বলে রাখি যে হামিম সে হাওড়ার পিলখানার বাসিন্দা, সে সেখান থেকে চলে যাচ্ছে একেবারে বর্ধমান, অর্থাৎ সে লোকেশন চেঞ্জ করছে। তার দুটো কারণ, যে ক্ষেত্রে জঙ্গিরা। বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস, দেখুন আমরা যে খবর পাচ্ছি, একটু আগেই এসটিএফ সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে আইজি তিনি জানাচ্ছিলেন যে এই যে হামিম, তিনি দীর্ঘদিন ধরে এই ছক, এই জাল বিস্তার করেছিল এবং হানি ট্র্যাপ শুধু না, এই অর্পিতার মাধ্যমে বিভিন্ন দেশের সিম কার্ড শুধু না, পাকিস্তানের টাকা তার কাছে আসো, তার যে লিস্ট, টার্গেট লিস্ট, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। এবং শুধু তাই নয়, যন্তর মন্তরে যখন ছাত্র আন্দোলন চলছে তখন সেখানেও নাশকতা ঘটানোর একটা ছক এদের ছিল। কি বলবেন? দেখুন, একটা আপার লাইন আমাদের সবাইকে বুঝতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করা এটা একটা বিদেশি চক্রান্ত চলছে এবং সেটা তাদের ডিসেম্বরের মধ্যে করতে হবে। এই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমাদের আশেপাশের যে ডিস্টার্ব নেটওয়ার্ক গুলোকে আছে তাদের র্যানসাম দেওয়া হচ্ছে, ফান্ডিং করা হচ্ছে, তারা যাতে ভারতের সিভিল সোসাইটিতে ঢুকে বিভিন্ন রকম নাশকতার ছক চালাতে পারে। নাশকতার ছক মানে এখানে শুধুই বোম ফাটানো বা গুড়ি মারা বা যে কারোর অ্যাসাসিনেশন নয়, তার থেকে অনেক ডিটেল ছক, যার মধ্যে সিভিল ডিসওবিডিয়েন্স তৈরি করা, যার মধ্যে এইগুলো ম্যাপটা একটা স্টেটাস আছে যে বিভিন্ন রকম পলিটিক্যাল লিডারকে কম্পেল করে দেওয়া বা ব্ল্যাকমেলিং করা, বিভিন্ন রকম বিউরোক্র্যাটস এবং ডিপ্লোম্যাটসকে তাদের পেরোলে রাখা। আই এম টেলিং ইউ, এটা একটা গ্লোবাল ছক, যে গ্লোবাল ছকটা ভারতের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে উইদিন এ পারফেক্ট টাইম লাইন। আর এর আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের ইন্টারন্যাশনাল ইমেজটা ধূলিসাৎ করে দিয়ে ভারত যে ধরনের প্রোগ্রেস বা যে ধরনের ইন্টারন্যাশনাল ব্রিজিং করতে চাইছে, এই ব্রিজগুলোকে ভেঙে দেওয়া এবং ভারতের নেক্সট এনার্জি নেটওয়ার্কটাকে ভেঙে দেওয়া, যাতে করে ভারত নিজের গ্রস ক্যাপিটালটাকে কোনোভাবেই আর ইম্প্রোভাইজ করতে না পারে। অর্থাৎ পেটে মারবে, পলিটিক্যালি মারবে এবং আমাদের নাশকতা দিয়ে মারবে। এই গোটা ছকটায় এই হামিমের মতো লোকরা হচ্ছে ছোট 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 পন্স, এদেরকে মিলিতভাবে এই ইন্ডাস্ট্রি অফ টেররিজমটাকে চালাচ্ছে ডিপ স্টেট এবং বিশ্বের বহু তাবর টেররিস্ট অর্গানাইজেশন। ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেও হামলার ছক ছিল হামিমের। পুলিশের পাশাপাশি জঙ্গি নিশানায় একাধিক রাজনৈতিক নেতা, রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও এই হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল এবং বিস্ফোরক তথ্য সামনে আনলো বেঙ্গল এসটিএফ। হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম।
সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সুশোভনের সঙ্গে আবারও কথা বলবো। সুশোভন, এই যে রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলে, তাকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা, এবং এই যে তালিকা মানে হাই প্রোফাইলে এই ধরনের মন্ত্রী তার ছেলেকে হানি ট্র্যাপে ফেলা, এবং এর মাধ্যমে কি আসলে এদের ছকটা কি ছিল, এসটিএফ সেটা কি ক্লিয়ার করেছে? সুশোভনের সাথে কথা বলবো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এসটিএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরেও হামলার ছক ছিল হামিমের। পুলিশের পাশাপাশি জঙ্গি নিশানায় একাধিক রাজনৈতিক নেতা ছিল। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী উমেশ রায়ের ছেলেকেও হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল এই হামিম এবং ও তার বান্ধবী অর্পিতা। এই মুহূর্তে সুশোভন আমাদের সঙ্গে রয়েছে। সুশোভন, এই যে হাই প্রোফাইল মানে মন্ত্রীর ছেলে, তাকে ট্র্যাপ করা, হানি ট্র্যাপে ফেলার একটা চেষ্টা, এর মাধ্যমে আসলে এদের প্ল্যানটা কি ছিল সেটা কি এসটিএফ ক্লিয়ার করেছে? দেখো, যে কোনো ক্ষেত্রেই হানি ট্র্যাপে একটাই উদ্দেশ্য হয়, তথ্য মূলত সংগ্রহ করা। সেক্ষেত্রে তুমি জানো যে বিভিন্ন সময় হানি ট্র্যাপে কিন্তু বিভিন্ন রকম সংবাদ শিরোনামে আসে। এক্ষেত্রেও কিন্তু একেবারে ভাবনা চিন্তা বা পরিকল্পনা একটাই, হানি ট্র্যাপের মাধ্যমে কোনো ব্যক্তিকে আনা হয় এবং তাকে ফাঁদে ফেলা হয় তথ্য শুধুমাত্র সংগ্রহের জন্য। এবং শুধুমাত্র যে একেবারে মন্ত্রীর ছেলে বলে নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় অতীতের ঘটনা ঘটেছে, বিভিন্ন বিউরোক্র্যাট রয়েছে, বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, বিভিন্ন পদাধিকারী যারা রয়েছেন, তারাও হানি ট্র্যাপের মধ্যে এসে তাদের কিন্তু বিভিন্ন ফাঁদে ফেলা হয় এবং বেশ কিছু তথ্য নেওয়া হয়। এই কাজটাতে কিন্তু অর্পিতা দক্ষ, এসটিএফ সূত্রে খবর। আর এই জায়গাটাই কিন্তু অর্পিতা মূলত কাজ করত। তার কারণ দেখো, অর্পিতা হামিমের সঙ্গে মাঝে মধ্যে প্রায় কথা বলতো, দেখা করতো কলকাতায় এসে বা বর্ধমানে এসে মাঝে মধ্যে, তখনই তাদের মধ্যে দেখা হতো, এসটিএফ এর গোয়েন্দারা এখনো জানতে পেরেছে। অর্থাৎ এই জায়গাটাই উমেশ রায় যে অভিযোগ করেছেন সেই প্রসঙ্গে এসটিএফ এর কি বক্তব্য শোনাবো আপনাদের। Hameem Mandal was actually, they were trying to influence Hameem Mandal, and Hameem Mandal was also actively involved in establishing the target of one honorable minister in Havda. Or Tar Madhe, he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, or sange communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনো পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। और तार मध्येই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। এসটিএফ এর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্যের নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায়। মিস্টার রায়, আপনি যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা কিন্তু সত্যি প্রমাণিত হলো। আজকে এসটিএফ এর তরফ থেকে আইজি পরিষ্কার বলছেন যে আপনার ছেলেকেও এই হানি ট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছিল। আপনার বক্তব্য প্লিজ। দেখুন, আমি নির্বাচন জেতার পর কয়েকদিন পরই আমার কাছে হোয়াটসঅ্যাপ কল আসতে শুরু হয় ইন্টারন্যাশনাল, মানে ওটা তার কোনো ট্রেস হওয়ার মতন স্থিতি ছিল না। অনেকগুলো কল এসছে, কলের পর কেউ নিজের সম্পর্কে ভিডিও পাঠিয়েছে, ফটো পাঠিয়েছে যে আমরা দিল্লিতে পাঞ্জাবে আমরা মার্ডার করেছি, পুলিশকে মেরেছি। তারপরে ও দাবি করেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর আত্মসহায়ককে ওরা গুলি মেরেছে। তারপরে আমাকে বললো যে তোমাকে উড়িয়ে দেবো, এরপরে তোমার সিএম এর নম্বর আছে, আমাকে একটা ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, সেটাও আমার কাছে অডিওটা আছে। আমাকে যতদিন বলেছিল আমি এটা সিরিয়াস নেয়নি, কিন্তু কিছুদিনের পরই এই বিষয়টা এসছে। যখন ও বললো যে সিএম কে মারবো, তখন আমি পুলিশকে ইনফর্ম করি এই পুরো বিষয়টা। পুলিশকে ইনফর্ম করার পর আমরা অনেক ট্র্যাক করার চেষ্টা করি, তার কোনো আমরা লিঙ্ক পাচ্ছিলাম না। পরে আমার কাছে একটা ইনপুট এসেছিল যে আমার ছেলেকে কিডন্যাপ করার জন্য ওরা কিছু লোককে এর মধ্যে লাগিয়েছে। আর পুলিশ আমাকে এটাও বলেছিল যে একটু ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সাবধান থাকবেন, মানি ট্র্যাপ করার চেষ্টা করছে। এটা আমার
জানা ছিল, কিন্তু বিষয়টা আমার ছেলে পর্যন্ত থাকলেও কোনো বিষয় নেই। আমরা তো 30 বছর ধরে রাজনীতি করি, আমি সিপিএম টিএমসির সঙ্গে আমরা লড়েছি, কিন্তু বিষয় যখন সিএম এর উপরে আসলো তখন আমরা সিরিয়াস হলাম। আর এই বিষয়টা এসটিএফ দেখছিল, এসটিএফ যাকে ধরেছে সে আমার বাড়ির 500 মিটারের কাছে থাকতো। আচ্ছা, আপনি বুঝুন যে কত ক্লোজ পর্যন্ত এরা এসে গেছিল। তো ঠিকই। এই অনেক পুরো ধন্যবাদ, বিষয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য।